প্রথমবারের মতো জাতীয় ক্রীড়াবিদরা বেতন কাঠামোয় এলেন। তেজগাঁও কার্যালয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে 2025 সালের আন্তর্জাতিক পর্যায়ের স্বর্ণপদক বিজয়ীদের হাতে ক্রীড়া কার্ড তুলে দেন প্রধানমন্ত্রী। এ সময় তাদের মেডেল ও সম্মাননা দেয়া হয়। 129 জনের একটি তালিকায় আছেন জাতীয় ক্রীড়াবিদ হিসেবে প্রতিষ্ঠিত এবং বাংলাদেশকে জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করছেন এমন ক্রীড়াবিদরা। সরকারিভাবে এবারই প্রথম ক্রিকেট ও ফুটবলের বাইরে অন্য খেলার ক্রীড়াবিদরাও বেতন কাঠামোর মধ্যে আসছেন। প্রথমবারের মতো জাতীয় ক্রীড়াবিদদের বেতন কাঠামোর মধ্যে আনা হয়েছে। প্রধানমন্ত্রী তেজগাঁও কার্যালয়ে কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল রূপক। রূপক, কতজন ক্রীড়াবিদ এই বেতন কাঠামোর অন্তর্ভুক্ত হয়েছেন? কারা কারা ক্রীড়া কার্ড পেতে যাচ্ছেন? কি তথ্য আছে সেখানকার বিস্তারিত জানাবেন আমাদের। অর্থাৎ প্রতি মাসে তারা 1 লক্ষ টাকা করে বেতন উইথড্র করতে পারবে। এটা আসলে এই সরকারের জন্য, ক্রীড়াঙ্গনের জন্য, সবার জন্য আসলে বলা যায় একটা দারুণ মাস্টার স্ট্রোক। এবং ক্রীড়াঙ্গনে আমরা সাধারণত দেখি যে ক্রিকেটে টাকা আছে, ফুটবলে কিছুটা টাকা আছে, অন্যান্য খেলার অনেক সাফল্য নিয়ে আসে দেশে বিদেশ থেকে, কিন্তু সেইভাবে তারা আসলে টাকাটা পায় না বা সেইভাবে সম্মানই পায় না। অনেকেই অর্থের অভাবে আসলে খেলাটাও চালিয়ে যেতে পারে না বা ডিমোরালাইজ হয়ে যায়। সেই জায়গাটাতে বলা যায় যে এই তারেক রহমান যেভাবে, প্রধানমন্ত্রী বা এই সরকার যেভাবে আসলে ক্রীড়াঙ্গনের বিদদের পাশে দাঁড়িয়েছে, এটা আসলে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নেবে। এখন পর্যন্ত 129 জন এই বেতন কাঠামোর মধ্যে এসেছে। পাশাপাশি অনেকেই আসলে নানাভাবে পুরস্কার পাচ্ছে। গত 1 বছরে যারা ইন্টারন্যাশনালি যারা অ্যাওয়ার্ড নিয়ে এসেছে দেশের জন্য, অর্থাৎ সাফল্য দিতেছে, স্বর্ণ পদক দিতেছে, তাদেরকে 3 লাখ টাকা করে দেওয়া হচ্ছে ইন্ডিভিজুয়ালি। তারপর যারা রৌপ্য, ব্রোঞ্জ, তাদেরকে 2 লাখ, 1 লাখ, এবং দলগতভাবে যারা স্বর্ণ পদক নিয়ে এসেছে তাদেরকে ওই দলের প্রত্যেক সদস্যকে 2 লাখ, এভাবে 1.5 লাখ, 1 লাখ করে দেওয়া হচ্ছে। অর্থাৎ যারা সাফল্য নিয়ে আসছে, লাইক জুডো, কারাতে কিংবা আর্চারি, ব্যাডমিন্টন, অন্যান্য খেলা যেগুলো আসলে আমরা সেভাবে ফলো করি না, সেভাবে আসলে দেশবাসীও সেভাবে ফলো করে না, কিন্তু যখন সাফল্য পায় তখন আসলে অনেকে জানে। কিন্তু সেই সাফল্য তুলে আনা অ্যাথলিটদের আসলে সংগ্রাম অনেক থাকে। তারা আসলে সেভাবে তাদের যেভাবে তৈরি হতে হয়, গুড হ্যাবিট বলেন বা ট্রেনিং ফ্যাসিলিটিস বা গিয়ার, সেগুলো আসলে অনেকেই কিনতে পারে না। অনেকেই আসলে সেভাবে ইন্টারন্যাশনালি আসলে উন্নতির জন্য সাথে কম্পিট করার জন্য যেভাবে তৈরি হতে, সেটা অনেকেই পারে না। নিশ্চয়ই এই সরকার যেভাবে অনুদান দিচ্ছে, যেভাবে সম্মানী দিচ্ছে, যেভাবে বেতন দিচ্ছে, আশা করি সামনের সময়টাতে তারা আরো বেশি পরিণত হবে, ইন্টারন্যাশনালি গ্লোবালি আরো বেশি বাংলাদেশের অ্যাথলিটরা আরো দাপট দেখাতে পারবে। এবং এটা আসলে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের জন্য দারুণ একটা উদ্যোগ। এবং এখনো প্রোগ্রাম চলছে, এবং যেটা আসলে আবার বলতে চাচ্ছি যে 129 জন এখন পর্যন্ত বেতন কাঠামোর মধ্যে এসেছে, কিন্তু এই সরকারের ভাবনা আছে এই বেতন কাঠামোর যে লিস্টটা, সেটা 500 জন পর্যন্ত নিয়ে যাওয়া, যাতে করে সবগুলো খেলা, সবগুলো ডিসিপ্লিনের সব জায়গাতেই টাচ করা যেতে পারে এবং সবাই যেন আসলে মোটিভেশনটা পায়। এই ছিল আসলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে থেকে আসলে সাবজেক্ট। রূপক, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, যেমনটি বলছিলাম যে প্রথমবারের মতো জাতীয় ক্রীড়াবিদের বেতন কাঠামোর অন্তর্ভুক্ত করা হচ্ছে, এ বিষয়ে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। আজও রয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন। এছাড়া তৃতীয় দিনের মতো সংসদ কমিটির বৈঠক রয়েছে। বিকেল 3টায় শুরু হওয়া অধিবেশনে আলোচনা রাষ্ট্রপতির ভাষণের ওপর। এছাড়াও বেশ কিছু মন্ত্রণালয়ের জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে পাওয়া নোটিশের ওপর আলোচনা হতে পারে। এদিকে রোববার সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান এবং জুলাই সনদ বাস্তবায়নের নোটিশ উত্থাপন নিয়ে উত্তপ্ত ছিল জাতীয় সংসদের আজকের অধিবেশন। মুলতবি অধিবেশনে সরকার ও বিরোধী দলের সদস্যদের মধ্যে তুমুল বিতর্ক ও বাদানুবাদের পর আগামী মঙ্গলবার অধিবেশনের শেষ 2 ঘণ্টা আলোচনার জন্য সময় নির্ধারণ করেছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। এর আগে পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে বিরোধী দলীয় নেতা নোটিশটি সংসদে উত্থাপন করে আলোচনার দাবি জানান, কিন্তু এটি ত্রুটিপূর্ণ বলে দাবি করে সরকারি দল। জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী দিলারা হাফিজের মরদেহ দেশে পৌঁছেছে। সকালে 2 দফা জানাজা শেষে তাকে দাফন করা হবে। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় দিলারা হাফিজের প্রথম জানাজা ও বাদ জোহর সেনানিবাস কেন্দ্রীয় মসজিদে দ্বিতীয় জানাজা শেষে বনানী সামরিক কবরস্থানে দাফন করা হবে। স্থানীয় সময় শনিবার বেলা 11টা 29 সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে 78 বছর বয়সে মারা যান দিলারা হাফিজ। দিলারা হাফিজ শিক্ষকতায় যুক্ত ছিলেন। ইডেন মহিলা কলেজ ও সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা দপ্তরের মহাপরিচালক হিসেবে অবসর গ্রহণ করেন দিলারা হাফিজ। সারা দেশে হঠাৎই বেড়েছে হামের প্রাদুর্ভাব।
চলতি মার্চ মাসে শুধু রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালেই ১৯ জন শিশুর মৃত্যু হয়েছে। চিকিৎসকরা বলছেন, সময় মতো টিকা না নেওয়া, টিকার সংকট ও সরকারি বুস্টার ডোজ সময় মতো না আসায় হামের প্রকোপ বেড়েছে। হামের লক্ষণ দেখা মাত্রই দ্রুত চিকিৎসকের পরামর্শ ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। দর্শক, এ নিয়ে বিস্তারিত তথ্য জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান। মেহেদী, আপনি কোথায় অবস্থান করছেন এখন, আর সেখানে হামের রোগীর সংখ্যা কেমন দেখছেন? চিকিৎসকরা আসলে কি বলছেন হঠাৎ করে এরকম হামের প্রাদুর্ভাব যে বেড়ে গেল এই বিষয়ে? কানিস লাবণী, আমি এই মুহূর্তে আছি বাংলাদেশ শিশু হাসপাতালে। বাংলাদেশ শিশু হাসপাতালে মূলত সারা বাংলাদেশ থেকে যেসব রোগী একটু সিরিয়াস হয়ে যায় অথবা একটু সেই জেলায় হয়তো চিকিৎসা সম্ভব হচ্ছে না, সেই রোগীগুলো কি সাধারণত বাংলাদেশ শিশু হাসপাতাল, যেটা শ্যামলীতে অবস্থিত, সেখানে রেফার করা হয়। তো এইখানে আমি হাসপাতালে দেখছি এই মার্চ মাসে, যদি আমি ওর পরিসংখ্যানটা আপনাকে একটু বলি, মার্চ মাসে আমরা দেখতে পাচ্ছি প্রায় 65-র অধিক শিশু, যাদের বেশিরভাগেরই বয়স হচ্ছে 6 থেকে 7 বছরের নিচে, তারা কিন্তু এখানে চিকিৎসা নিচ্ছে হামে, এবং মৃত্যু হয়েছে এই হাসপাতালে আমরা দেখছি 6 জনের বেশি। তো এখানকার ডাক্তাররা যেটা বলছে যে এই মুহূর্তে হাম দুটি কারণে হয়তো প্রাদুর্ভাব হতে পারে। একটি হচ্ছে শিশুদের হয়তো রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে বা কমে যেতে পারে, এমন পরিস্থিতিতে হামের প্রাদুর্ভাব বা লক্ষণ প্রকাশ পেতে পারে, এবং সময় মতো চিকিৎসা না নিলে আপনি যেমনটি বলছিলেন যে শিশুদের কিন্তু মৃত্যুও হতে পারে। আরেকটি কারণ হচ্ছে, আপনি জানেন জুলাই গণ অভ্যুত্থান 2024 সালের 5ই আগস্টের পর থেকে কিন্তু টিকার যে শিশুদের দেয়া ইপিআই, যে সরকারি যে প্রতিষ্ঠান ইপিআই, সেই প্রতিষ্ঠানের যে টিকাদান কর্মসূচি, সেটারও কিন্তু আমরা অনিয়মিত কর্মসূচিগুলো দেখতে পাই। সেখানে সবসময় সব টিকা পাওয়া যাচ্ছিল না, শিশুরা হয়তো টিকা নিতে পারছিল না, এমন একটা অভিযোগ শিশুদের গার্জিয়ানের বা শিশুদের স্বজনদের পক্ষ থেকে করা হচ্ছে। তো এই দুটা কারণে মূলত এই সময় হামের প্রাদুর্ভাব একটু বেশি লক্ষ্য করা যাচ্ছে। তো ডাক্তাররা এই মুহূর্তে যেটা বলছে যে যেই শিশুরই যখনই এই রোগের লক্ষণ প্রকাশ পাবে, অর্থাৎ এটা ফুসফুস তন্ত্রের রোগ এবং শরীরের মেহেদী, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, যুক্ত ছিলেন আমাদের সহকর্মী মেহেদী হাসান। দর্শক, সংবাদের শুরুতে যেমনটি বলছিলাম যে প্রথমবারের মতো জাতীয় ক্রীড়াবিদরা বেতন কাঠামো এসেছেন। তেজগাঁও কার্যালয়ে উদ্বোধন করেছেন এই কার্যক্রমের প্রধানমন্ত্রী তারেক রহমান। এই মুহূর্তে তিনি বক্তব্য রাখছেন, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আজকে যে অনুষ্ঠানে আমরা সকলে একত্রিত হয়েছি, আমার কাছে লেগেছে অনুষ্ঠানটি বলা যায় অনেকটা আমরা নর্মালি যে অনুষ্ঠানগুলোতে অ্যাটেন্ড করে থাকি, নর্মালি সেই অনুষ্ঠানগুলো থেকে কিছুটা হলেও অনুষ্ঠানটি ভিন্ন। আমরা আজকে এমন কিছু মানুষকে এখানে আমরা একত্রিত করেছি যারা সম্পূর্ণভাবে অরাজনৈতিক, কিন্তু এই মানুষগুলো দেশের জন্য বিরাট সুনাম বয়ে নিয়ে এসেছে, এবং এই সুনামটি তারা বয়ে নিয়ে এসেছে সম্পূর্ণভাবে তাদের নিজ যোগ্যতায়। আজকে এখানে যারা জয়ী হয়ে এসছেন, বিভিন্ন ইভেন্টে যারা বিজয়ী হয়েছেন, আমাদের ক্রীড়াবিদ বন্ধুরা, তাদের প্রত্যেকেরই কিন্তু বিজয় হওয়ার জন্য একটি প্রতিপক্ষ ছিল, এবং প্রতিপক্ষ ছিল বলেই কিন্তু তারা যখন বিজয় হয়েছে সেই বিজয়ের আনন্দটা তারা উপভোগ করতে পেরেছে, এবং তারা শুধু একা কিন্তু এই আনন্দটি উপভোগ করেনি। যখন তারা বিজয় হয়েছে, তারা সমগ্র জাতিকে সাথে নিয়ে এই আনন্দটা উপভোগ করেছে, বিজয়ের আনন্দটা। সুতরাং খেলাধুলায় কিন্তু পরাজয়ের অর্থ কিন্তু হেরে যাওয়া নয়, বরং এটির অর্থ হচ্ছে জয়ের একটি অংশ। আপনি আজকে পরাজিত হয়েছেন মানে ইনশাল্লাহ আপনি আগামী দিন বিজয়ী হবেন। আইনস্টাইন একটা কথা বলেছিলেন, যতটুকু আমার মনে আছে, কথাটা ছিল এরকম যে যে মানুষটি কখনো পরাজিত হয়নি সে আসলে কিছুই করেনি। আপনাকে জয়ী হতে হলে কিছু করতে হবে। কথাটার অর্থ হচ্ছে সেটাই, যে মানুষটি পরাজিত হয়নি মানে সে পরাজিতই হয়নি, জয়ী হওয়ার তো প্রশ্ন আসলে, তার মানে সে কিছু উদ্যোগই গ্রহণ করেনি, চেষ্টাই করেনি। আজকের এই অনুষ্ঠানে যারা পুরস্কার গ্রহণ করেছেন, প্রত্যেকটা খেলাকে তারা প্রতিযোগিতামূলক করে তুলেছিলেন,
এবং অংশগ্রহণ করেছিলেন, এবং এই জন্যই আমি তাদের প্রত্যেককে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তবে এখানে কয়েকজন খেলোয়াড় তাদের অনুভূতি প্রকাশ করে গিয়েছেন, এবং তাদের কথা রেশ ধরেই আমি বলতে চাই যে একই সঙ্গে তাদের পেছনের মানুষগুলো, তাদের বিজয়ের পিছনে যে মানুষগুলো অবদান, সহযোগিতা, বিভিন্ন রকম কন্ট্রিবিউশন আছে, তাদের পরিবার, কোচ এবং সংশ্লিষ্ট আরো যারা আছেন তাদেরকেও আমি জানাই আন্তরিক শুভেচ্ছা। সম্মানীয় উপস্থিতিবৃন্দ, আমরা বিশ্বাস করি যে বর্তমান সময়ে, আমরা যদি চারিদিকে তাকাই, বর্তমান সময়ে ক্রীড়াটা শুধু কিন্তু শখ বা বিনোদন নয়, বা এক্সারসাইজেরও কোনো অংশ নয়, বরং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমরা যদি বিশ্বে দেখি, বিভিন্ন দেশে দেখি, ক্রীড়াটা কিন্তু একটা পেশা হয়ে দাঁড়াচ্ছে। অ্যাকাউন্টস যেরকম একটা পেশা, ইঞ্জিনিয়ারিং যেরকম একটা পেশা, লিগ্যাল প্রফেশন যেমন একটা পেশা, ঠিক ক্রীড়াও কিন্তু স্পোর্টসও কিন্তু একটা পেশা হয়ে দাঁড়াচ্ছে। এবং অবশ্যই পৃথিবী যখন এইভাবে এগিয়ে যাচ্ছে, নিশ্চয়ই বাংলাদেশও পিছিয়ে থাকতে পারে না। আমরা ইনশাল্লাহ পিছিয়ে থাকবো না। উপস্থিতিবৃন্দ, বর্তমান সরকার একটি নির্বাচিত সরকার, একটি রাজনৈতিকভাবে নির্বাচিত একটি সরকার, এবং স্বাভাবিকভাবে আমরা একটি নির্বাচন প্রক্রিয়ার মাধ্যম দিয়ে এসেছি। যখন আমরা নির্বাচন প্রক্রিয়ার মাধ্যম দিয়ে এসেছি, তার আগে আমরা সমগ্র জাতির সামনে আমাদের কিছু কথা তুলে ধরেছিলাম বিভিন্ন সেক্টরে, এবং ঠিক একইভাবে ক্রীড়া সংক্রান্ত সেক্টরে আমরা বলেছিলাম যে আমাদের দল রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে আমরা দেশের ক্রীড়াকে পেশা হিসাবে প্রতিষ্ঠিত করতে চাই। এবং আজকের এই অনুষ্ঠানটি আমরা যে প্রতিশ্রুতি জনগণকে দিয়েছিলাম, দেশের মানুষকে দিয়েছিলাম, সেই প্রতিশ্রুতির কাজটি আমরা ধীরে ধীরে শুরু করছি বা শুরু করেছি। আজকের এই অনুষ্ঠানটি হচ্ছে তার প্রমাণ বা সাক্ষ্য। আমাদের দেশের ছেলেমেয়েরা, তরুণ তরুণীরা যারা ভালো খেলায় যারা ভালো করবেন, যারা যে খেলায় আনন্দ পাবেন, তারা যাতে তাদের পছন্দের সেই খেলাটিকে পেশা হিসাবে গ্রহণ করতে পারেন, পেশা হিসাবে নিতে পারেন, মনোযোগ দিয়ে, মনের আনন্দ দিয়ে যাতে গড়ে তুলতে পারেন একজন খেলোয়াড় হিসাবে নিজেকে। সেজন্যই খেলাধুলাকে পেশা হিসাবে নিয়ে একজন খেলোয়াড় যাতে অর্থনৈতিকভাবে অনিশ্চয়তার মধ্যে না থাকেন, সে লক্ষ্যেই কিন্তু বর্তমান সরকার খেলোয়াড়দেরকে ধারাবাহিকভাবে আমরা যে একটা সুনির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে আমরা একটা সম্মানিক কাঠামোর আওতায় আনার কাজটি বাস্তবায়ন আজকে শুরু করেছি, যেটি পরিকল্পনা আপনারা যারা নির্বাচনের আগে খেয়াল করেছেন, দেখেছেন, রেডিও টিভিতে, পত্র পত্রিকায় দেখেছেন, পড়েছেন, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন। এই কথাটি কিন্তু আমরা তখন বলেছিলাম, যার বাস্তবায়নের কাজ আল্লাহর রহমতে আমরা আজকে শুরু করলাম। এবং দেশ স্বাধীন হওয়ার পরে এই প্রথমবারের মতন কিন্তু ক্রীড়াবিদদেরকে একটি সম্মানী কাঠামোর আয়তা যে আনা হয়েছে, এটি শুরু হলো আজকে থেকে। সম্মানিত উপস্থিতিবৃন্দ, প্রিয় খেলোয়াড়বৃন্দ, সকল শ্রেণী পেশার মানুষের জীবন মানকে উন্নয়নের লক্ষ্যে আমরা কিন্তু অন্য সেক্টরেও কাজ করেছি। যেমন নারীদের ক্ষমতায়নের জন্য আমরা এর মধ্যে ফ্যামিলি কার্ডের কাজ শুরু করে দিয়েছি। হতে পারে এই মুহূর্তে স্কেলটি ছোট, কিন্তু ধীরে ধীরে আমরা এটিকে ইনশাল্লাহ লক্ষ্যে নিয়ে যাব, আমাদের যে লক্ষ্য সেটিতে নিয়ে যাব। এর বাইরেও আমরা বলেছিলাম আমাদের সমাজের সম্মানী একটি শ্রেণী, বিভিন্ন মসজিদ সহ বিভিন্ন ধর্মের যারা ধর্মীয় গুরু আছেন, মসজিদের ইমাম খতিব সাহেবরা আছেন, তাদেরকে আমরা একটি সম্মানের আওতায় আনতে চেয়েছিলাম। সেই কাজটি আমরা শুরু করেছি, আপনারা নিশ্চয়ই সংবাদের মাধ্যমে এটি দেখেছেন। এর বাইরেও আমরা বলেছিলাম যে আমরা সারা দেশে আমাদের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ হোক, আমাদের কৃষকের পানির সেচের সুবিধার জন্য সহযোগিতার কারণে হোক, আমাদের ভূগর্ভস্থ পানির যে নেমে যাওয়া সেটিকে রোধ করার জন্যই হোক, আমরা খাল খননের কথা বলেছিলাম, সেটির কাজও আমরা শুরু করেছি। এর বাইরেও আমরা বলেছিলাম যে আমরা এই দেশের কৃষকরা হচ্ছে
এই দেশের সবচেয়ে বড় একটি অংশ। আমাদের প্রত্যেকেরই গ্রামে আত্মীয় স্বজন, পরিবার স্বজন আছেন এবং তাদের মধ্যে অনেকেই প্রত্যক্ষ পরোক্ষভাবে কৃষির সাথে জড়িত। সেই কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য আমরা বলেছিলাম যে আমরা কৃষক কার্ড ইন্ট্রোডিউস করব। আজকে আমাদের খেলোয়াড় বন্ধুরা যেমন, তাদেরকে আমরা একটি স্পোর্টস কার্ড দিয়েছি, আপনারা দেখেছেন তাদেরকে যেটা আমরা উপহার দিয়েছি, তার মধ্যে ছোট্ট একটি কার্ড আছে, ব্যাংক কার্ডের মতন স্পোর্টস কার্ড। ঠিক একইভাবে কৃষকদের জন্য আমরা একটি কৃষক কার্ড ইন্ট্রোডিউস করার কথা বলেছি, যেটির মাধ্যমে তাদের কাছে আমরা রাষ্ট্রের সহযোগিতা পৌঁছে দিতে চাই। ইনশাল্লাহ 14ই এপ্রিলে টাঙ্গাইল থেকে এটির পাইলট প্রজেক্টের কাজ আমরা শুরু করতে যাচ্ছি। সম্মানিত উপস্থিতিবৃন্দ, এভাবেই আমরা দেশ এবং জনগণের জীবনযাত্রার মান উন্নয়নের কাজ শুরু করেছি, দেশকে এগিয়ে নেওয়া যাওয়ার কাজ আমরা শুরু করেছি এবং সেটিরই অংশ হিসাবে আজকে আমরা আমাদের বন্ধুদের হাতে ক্রীড়া কার্ড তুলে দিয়েছি। প্রিয় ভাই বোনেরা, সবার জন্য ক্রীড়া, এই প্রতিপাদ্যেই সরকার পিছিয়ে পড়া জনগোষ্ঠী অথবা বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি যারা খেলাধুলায় অংশ নিতে চান, তাদের জন্য কিন্তু আমাদের পরিকল্পনা আছে, আমাদের চেষ্টা আছে যে দেশে বিদেশে সকল ধরনের যে সুবিধা রয়েছে সেরকম সুবিধাগুলো আমরা ধীরে ধীরে গড়ে তুলতে চাই। আমরা ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য আমরা এর মধ্যেই, বর্তমান সরকারের মধ্যেই অনেকগুলো পরিকল্পনা বা কর্মসূচি হাতে নিয়েছে। দেশে বর্তমানে আমরা সকলেই যেটা জানি, আলোচনাও করি, আমরা যখন পারিবারিক আসরে বসি, বন্ধু বান্ধবের আসরে বসি, আমরা সাধারণত মোস্ট অফ দ্য কেসে আমরা কিন্তু ক্রিকেট বা ফুটবল নিয়ে আলোচনা করি, কিন্তু এর পাশেও আমাদের কিন্তু দেশে অনেকগুলো খেলাধুলা আছে, যেমন আর্চারি আছে, বক্সিং আছে, জিমন্যাস্টিক্স আছে, ওয়েট লিফটিং আছে, সাঁতার আছে, প্যারা সুইমিং আছে, যেটাতে বাংলাদেশের ছেলেমেয়েরা ভালো করছে, প্যারা অ্যাথলেটিক্স আছে, অলিম্পিক ক্যারাতে আছে। প্যারা অলিম্পিকে আমাদের ছেলেমেয়েরা অনেক ভালো করেছে মেইন অলিম্পিকের থেকে। এর বাইরে যদি আমরা ধরি, টেবিল টেনিস আছে, হুইল চেয়ার বাস্কেটবল আছে, খুব সম্ভব, হ্যাঁ হুইল চেয়ার বাস্কেটবল আছে, এরকম অনেকগুলো খেলা আছে। এই খেলাগুলোকে আমরা সামনে এগিয়ে নিতে চাই। শুধু যে ক্রিকেট বা ফুটবল তা না, এর পাশাপাশি অন্য খেলাগুলোকে আমরা সামনে এগিয়ে নিতে চাই এবং এর জন্য সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতা, সরকারি পৃষ্ঠপোষকতা আপনারা দেখছেন আমরা এই কাজটি শুরু করেছি। আমরা আশা করব বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে তারাও সরকারের পাশাপাশি এগিয়ে আসবেন আমাদের খেলোয়াড়দেরকে বিশ্বের দরবারে তুলে ধরার জন্য। সকল উপস্থিতিবৃন্দ, আপনারা নিশ্চয়ই দেখেছেন সম্প্রতি সাফ নারী ফুটবল যে গেমস, এটার মধ্যে প্রথমবারের মতন বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে। সেই চ্যাম্পিয়নদেরকে আবারও আজকের এই অনুষ্ঠানের পক্ষ থেকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সময়ের পরিপ্রেক্ষিতে বর্তমান সরকার খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য স্বল্প, মধ্যম এবং দীর্ঘমেয়াদী লক্ষ্য এবং পরিকল্পনা নিয়েছে। সেগুলো আপনারা কিছুক্ষণ আগে যে ভিডিও হয়েছে তার মাধ্যমে আপনারা দেখেছেন, আমাদের বিভিন্ন বক্তা যে বক্তব্য রেখেছেন তার মাধ্যমে আপনারা জানতে পেরেছেন। পর্যায়ক্রমিকভাবে এইগুলো আমরা ইনশাল্লাহ বাস্তবায়ন করব। পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতি আমাদের যে ছেলেমেয়েরা ছোটবেলা থেকে আগ্রহী স্পোর্টসের জন্য, তারা যাতে এই সুযোগটা পায় সেজন্য এর মধ্যেই দেখেছেন স্পোর্টস মিনিস্টার উনি ওনার বক্তব্যে বলেছেন যে শিক্ষা কারিকুলামের পাশাপাশি আমরা কারিকুলামের ভেতরে আমরা চতুর্থ শ্রেণী থেকে খেলাধুলাকে যাতে মোটামুটি কম্পালসারি করা যায়, অর্থাৎ আমাদেরকে স্কুলে যেরকম অঙ্ক, ইংরেজি, ভূগোল, ইতিহাস এগুলো যেরকম কম্পালসারি পড়তে হয়, আমরা চাচ্ছি যে বাচ্চাটা যে খেলাটাই পছন্দ করুক কিন্তু সেই খেলাটা তাকে খেলতে হবে, সেটাতে তাকে এক্সপার্ট হতে হবে, সেটাতে তাকে নিজেকে গড়ে তুলতে হবে। অর্থাৎ ইতিহাস, ভূগোল, বিজ্ঞান এই সাবজেক্টগুলোর পাশাপাশি আমরা খেলাটাকে
কম্পালসারি করবো, সেটার মধ্যে মার্ক থাকবে, সেটার মধ্যে পাস ফেল থাকবে, যাতে সে সেটা সিরিয়াসলি নেয়। শুধু আচ্ছা বিকালে একটু খেলতে গেলাম বা অফ টাইমে একটু খেলতে গেলাম, নট দ্যাট, সিরিয়াসলি হতে হবে। অর্থাৎ আমরা আসলেই চাইছি আমাদের ছেলেমেয়েরা যাতে সত্যিকারভাবে নিজেকে একজন যে যেটাই খেলবে সেটাতে যাতে সে তাকে নিজেকে এক্সপার্ট হিসেবে গড়ে তুলতে পারে। সম্মানিত উপস্থিতিবৃন্দ, স্বাধীন বাংলাদেশে বিভিন্ন ক্ষেত্রে আমাদের শিশু কিশোরদের যে প্রতিভা ছিল সেটাকে বের করার জন্য 1976 সালে প্রথম কিন্তু শুরু হয়েছিল। এখানে যারা আমাদের খেলোয়াড় ভাই বোন বন্ধুরা আছে, তোমরা অনেক ছোট ছিলে, তোমরা ছোট ছিলে না আসলে, তোমরা দেখোই না বোধহয় কেউ, এখানে সামনের সারিতে যারা আছেন ওনারা দেখেছেন। 1976 সালে শুরু হয়েছিল বাংলাদেশের শিশুদের ভিতর থেকে প্রতিভাবান যারা আছে বিভিন্ন সেক্টরে, বিভিন্ন কালচারাল সেক্টর বের করার জন্য নতুন কুড়ি শুরু হয়েছিল। এর মধ্যেই তোমরা শুনেছ, মন্ত্রী সাহেবের বক্তব্য শুনেছে যে আমরা, এবং আমিও বললাম যে ইনশাল্লাহ সামনেই আমরা যেটা করতে যাচ্ছি, কবে ডেটটা জানি, 30 এপ্রিল, রাইট, 30 এপ্রিল সিলেট থেকে আমরা শুরু করতে যাচ্ছি নতুন করে স্পোর্টস, এবং একই সাথে ইনশাল্লাহ এটা সারা দেশে শুরু হবে। আমরা এই যে বিভিন্ন আমরা 7টা খেলা না 7টা ডিসাইড করেছি তো এই মধ্যে 7টা খেলা আমরা ডিসাইড করেছি। এই 7টা খেলায় কারা পারদর্শী, ধীরে ধীরে সেই প্রতিভাবানদেরকে আমরা বের করে নিয়ে আসব। তাদেরকে যারা ভালো হবে তাদেরকে আমরা আরো বেটার ট্রেনিং দেওয়ার চেষ্টা করব। এভাবে করে আস্তে আস্তে আমরা খেলোয়াড় গড়ে তুলবো, পেশাদার খেলোয়াড় গড়ে তুলবো, এবং আমাদের লক্ষ্য থাকবে ইন্টারন্যাশনাল যে ইভেন্টগুলো হয় সেগুলোতে আমরা হিট করা শুরু করব আস্তে আস্তে। এবং আমাদের ছেলেমেয়েরা যে দেশের জন্য সম্মান বয়ে নিয়ে আসতে পারে এটার প্রমাণ এর মধ্যেই প্রতিষ্ঠিত হয়েছে। ইনশাল্লাহ আগামী দিনে আমরা আরো বেশি সম্মান বয়ে নিয়ে আসবো। কথা অনেক আছে, আমার মনে হয় কথা কম কাজ বেশি করতে হবে, কথা কম খেলতে হবে বেশি। আমি শেষ যেই কথাটা একটা বলতে চাই, এই কথাটা একটু সিরিয়াস, তবে এই কথাটা আমি মিন করি, বিশ্বাস করি, এবং সেই জন্য আমি বলতে চাচ্ছি। দেশপ্রেম, ঐকান্তিক ইচ্ছা আর টিম স্পিরিট থাকলে আপনাদের সাফল্যজনক অগ্রযাত্রায় কেউ বাধা হয়ে দাঁড়াতে পারবে না বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আপনাদের প্রতি খেলোয়াড় বন্ধুরা, আপনাদের সকলের প্রতি আমার একান্ত আহ্বান, একান্ত অনুরোধ, পেশাদার খেলোয়াড়ি জীবনে আপনারা কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর প্রতিনিধি নন বা হবেন না দয়া করে, বরং ক্রীড়া নৈপুণ্য দিয়ে দেশের প্রতিনিধি হয়ে উঠবেন আপনারা। দেশের জন্য সম্মান বয়ে নিয়ে আসবেন, গৌরব বয়ে নিয়ে আসবেন আপনারা। দেশে বিদেশে বিজয় মালা বরণ করে বিশ্বে ক্রীড়া জগতে বাংলাদেশকে উচ্চতর মর্যাদার আসনে আপনারা প্রতিষ্ঠিত করবেন ইনশাআল্লাহ। আজকে এতটুকু বলে আমার বক্তব্য শেষ করছি। ইনশাআল্লাহ এরপরে ঘরের ভেতরে না, ইনশাআল্লাহ খেলার মাঠে দেখা হবে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ বাংলাদেশ। দর্শক, প্রথমবারের মতো জাতীয় ক্রীড়াবিদদের বেতন কাঠামোর মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে, এই বিষয়ে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা যুক্ত ছিলাম সেখানে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউর জন্য অপেক্ষায় থেকে অর্ধশতাধিক শিশু রোগীর মৃত্যুর খবরে নড়ে চড়ে বসেছে স্বাস্থ্য বিভাগ। স্বাস্থ্যমন্ত্রীর ক্ষুব্ধ প্রতিক্রিয়ার পর উঠে আসছে হাসপাতালের নানান সংকটের চিত্র। শিশু মৃত্যু কমাতে বিশেষায়িত হাসপাতাল চালুর পাশাপাশি নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রের সক্ষমতা বাড়ানোর কথা বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। দর্শক, এই বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হবেন আমাদের সহকর্মী রাশিদুল হক রুশো। রুশো, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আমরা দর্শকদেরকে যেমনটি জানাচ্ছিলাম যে শিশু মৃত্যুর হার বেড়ে যাচ্ছে। এখন পর্যন্ত হামে আক্রান্তের সংখ্যা আসলে কত, আর চিকিৎসা ব্যবস্থার আসলে কি পরিস্থিতি দেখছেন, চিকিৎসকরাই বা কি ধরনের পরামর্শ দিচ্ছেন, জানাবেন সেখানকার সর্বশেষ তথ্য।
দেখুন, এই যে হামের প্রাদুর্ভাব বৃদ্ধির পরে কিন্তু নড়েচড়ে বসেছে স্বাস্থ্য বিভাগ। এরই ধারাবাহিকতায় আমরা আজকে দেখছি যে এখন আমি আছি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের 10 নম্বর ওয়ার্ড, এটি শিশু ওয়ার্ড, এবং এই ওয়ার্ডে বিএনপির পক্ষ থেকে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম তিনি পরিদর্শনে এসেছেন এখানে। এই ওয়ার্ডটি তিনি পরিদর্শন করছেন। আমরা একটু ওয়ার্ডের ভেতরের যে অবস্থা সেটি উনি পরিদর্শন করছেন, এবং শিশু যে মৃত্যুর বিষয় এবং হামের যে প্রাদুর্ভাব বৃদ্ধি সেই বিষয়টি নিয়ে তিনি আসলে পরিদর্শন করছেন। আমরা সরাসরি যুক্ত আছি। একটু আপনার কাছে জানতে চাই, আপনি তো পরিদর্শন করলেন, আপনাদেরকে একটা ব্রিফ করবো আমি বাইরে। হ্যাঁ, একটু আমরা সরাসরি যুক্ত আছি, ছোট করে যদি আমাদের এক লাইন বলেন, আপনি তো পরিদর্শন করলেন, কি দেখলেন, আপনার আসলে অবজারভেশন কি? দেখেন, এখানে তো আপনার সারা বাংলাদেশেই মিজেলসের একটা প্রাদুর্ভাব একটু দেখা গিয়েছে। তো সেই অংশ হিসেবে রাজশাহীতে এই সমস্যাটি একটু বেশি, এবং সেখানে রাজশাহীতে বিভিন্ন অঞ্চল থেকে এখানে আসছে, যেমন চাঁপাইনবাবগঞ্জের পেশেন্ট পেলাম, তারপর অন্যান্য অঞ্চল থেকে এখানে আসছে, এবং তারা এখানে যে চিকিৎসাটা হচ্ছে সেখানে একটা মিজেলস কর্নার পর্যন্ত তারা ব্যবস্থা করেছেন আলাদা। এবং সেখানে, কারণ আপনারা জানেন যে এটি হাইলি ইনফেকশাস একটি ডিজিজ, এবং সেখানে দেখা যায় যে একজন থেকে প্রায় 10 থেকে 15 জনের মতো ছড়িয়ে যেতে পারে। সেই জন্য তারা কিন্তু এই মিজেলসের যারা সন্দেহজনক বা যে চিকিৎসাটা, সেটা কিন্তু তারা অন্য কর্নারে রেখেই তাদেরকে আলাদাভাবে রেখে তাদের চিকিৎসা করছেন। এবং যেভাবে চিকিৎসা চলছে, তারা তাদের যে সীমিত যে সামর্থ্য, সেই সীমিত সামর্থ্যের মধ্যে যতটুকু সর্বোচ্চ চিকিৎসা করা যায় সে ব্যাপারে ডাক্তাররা সর্বোচ্চ সহযোগিতা করছেন। এবং তারা তাদের যে রোস্টার যেটা আছেন, ইমার্জেন্সির কারণে তাদের রোস্টারের ডাক্তারের সংখ্যাও বাড়িয়ে দিয়েছেন, এবং তারা যেন অন্য সময় যেন সেইভাবে তারা সাহায্য করতে পারেন। সেই জন্য আমি কয়েকজন রুগীর সাথেও কথা বলেছি, এবং রুগীর অ্যাটেন্ডেন্ট যারা আছেন তারা এই ব্যাপারে হাইলি স্যাটিসফাইড তাদের চিকিৎসার ব্যাপারে। এবং এখানে যেটি জটিলতা আকার ধারণ করলে যে পরবর্তীতে যে আইসিইউর যে প্রয়োজন হয়, সেই আইসিইউর ব্যাপারে একটু সংকট থাকলেও সেটিকে তারা ওভারকাম করার চেষ্টা করছেন, যে কীভাবে সেটিকে ওভারকাম করা যায়। এবং আমি এখানে এসে শুনতে পেলাম যে গভর্নমেন্ট থেকে অলরেডি 3 সদস্যের একটি ভিজিলেন্স টিম, এখানে তদন্ত টিম এখানে এসেছেন, এবং তারা এই ব্যাপারটা কিভাবে হয়েছে এবং কিভাবে মৃত্যুবরণ হয়েছে সে ব্যাপারে তারা সেটাকে তদন্ত করছে। ধন্যবাদ। আসলে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, রাজশাহী মেডিকেল কলেজ থেকে সেখানকার সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। দর্শক, দেশে জ্বালানি তেল সরবরাহে রেশনিং পদ্ধতি বাতিলের পরেও ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহ করতে দেখা যাচ্ছে ভোগান্তি ও তেলের জন্য অস্থিরতার কারণে বেড়েছে নাগরিক চাপ। জেল, জরিমানা আর প্রশাসনের অভিযানের মধ্যেও অবৈধ মজুত ও কালোবাজারির খবর মিলছে। রাজধানীর তেল সংকটের বিষয়ে জানাবেন আমাদের সহকর্মী রাকিব হাসান। আমরা যুক্ত হচ্ছি তার কাছে। রাকিব, কেমন পরিস্থিতি দেখছেন আজ, আর পাম্প মালিকরা আসলে কি বলছেন, আর সাধারণ মানুষের প্রতিক্রিয়ার বিষয়ে একটু জানাবেন আমাদের। আসলে পাম্পের যে পরিস্থিতির কথা আপনি বললেন, সেটি আমি আরো বিস্তারিত বলার আগে একটি ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখতে চাই। সেটি হচ্ছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে যে অবৈধভাবে কেউ যদি জ্বালানি তেল মজুত করে এবং পাচার করে, সেই তথ্য যদি কোনো মানুষ প্রশাসনকে দেয় এবং সেই তথ্য যদি সঠিক হয়, তাহলে 1 লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে সরকার, এবং সেটি তারা পরিশোধ করবে 1 লাখ টাকা পুরস্কার। তো এখন পর্যন্ত আমরা পাম্পে যে পরিস্থিতি দেখতে পাচ্ছি, সেটি কিন্তু এই মার্চের 1 তারিখ থেকে, অর্থাৎ শুরুর দিক থেকে আমরা যে ভোগান্তি দেখেছি, গ্রাহকদের জ্বালানি সংকটের যে চিত্র দেখেছি, সেটি এখনো অব্যাহত রয়েছে। ডিপো থেকে জ্বালানি সরবরাহ কম পাচ্ছে ফিলিং স্টেশনগুলো, এবং ফিলিং স্টেশনগুলো সে কারণে রেশনিং পদ্ধতিতেই এখনো জ্বালানি সরবরাহ করছে। আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে যে ব্যক্তিগত গাড়িগুলো আছে, এগুলোতে সর্বোচ্চ 1500 টাকার অকটেন দেওয়া হচ্ছে, এবং যে বড় গাড়িগুলো আছে জিপ বা মাইক্রোবাস, সেগুলোতে 2000 টাকার জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে। এর বাইরে মোটরসাইকেল যেগুলো আছে সেগুলোতে 500 টাকার সর্বোচ্চ জ্বালানি তেল দিচ্ছে এই পাম্পে, অর্থাৎ রমনা পেট্রোল পাম্পে। আমরা এখানে আরও যে তথ্য জেনেছি সেটি হচ্ছে যে তারা সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত আসলে জ্বালানি তেল সরবরাহ করছে 12 ঘন্টা। বাকি 12 ঘন্টা আসলে জ্বালানি তেল সরবরাহ বন্ধ রাখছে, কারণ তারা আসলে ডিপো থেকে সরবরাহ ঠিকমতো পাচ্ছে না পাওয়ার কারণেই কিন্তু তারা এই কৌশল অবলম্বন করে আসলে গ্রাহকদের চাহিদা পূরণ করার চেষ্টা করছে। আমরা যত জেনেছি যে আসলে
সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে জ্বালানি তেলের আসলে কোনো সংকট নেই এবং রেশনিং পদ্ধতিও তুলে নেওয়া হয়েছে, কিন্তু সেই বাস্তবতা আসলে আমরা মাঠ পর্যায়ে দেখতে পাচ্ছি না। ডিপোগুলোতে আমরা যখন গিয়েছি সেখানে দেখেছি যে আসলে তালিকা করে অগ্রাধিকার ভিত্তিতে কিছু কিছু ফিলিং স্টেশনকে দেওয়া হচ্ছে এবং সেটা চাহিদার চেয়ে কম, এবং চাহিদার চেয়ে কম দেওয়ার কারণে ফিলিং স্টেশনগুলো যেমন হচ্ছে সংকটের মধ্যে আছে, তেমনি কিন্তু জ্বালানি তেলের যে গ্রাহকরা তারা রাকিব, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। নিশ্চয়ই যে সংকট তৈরি হয়েছে এর একটি আসলে সমাধান খুব তাড়াতাড়ি পাবে যারা ভোগান্তিতে রয়েছে। দর্শক, যুক্ত ছিলেন আমাদের সহকর্মী রাকিব হাসান। দর্শক, জ্বালানি তেল নিয়ে কিন্তু ভোগান্তি কাটছেই না। নড়াইলের পাম্পগুলোতে জ্বালানি তেল নিয়ে ব্যাপক বিশৃঙ্খলা হয়েছিল। সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আজিজুল ইসলাম। আজিজুল, একটি বিশৃঙ্খলার কথা আমরা শুনেছিলাম, নড়াইলে বিশৃঙ্খলার কি কেটেছে নাকি আদৌ এই বিষয়ে একটু জানবো। আর ট্রাক চাপায় একজন নিহত হয়েছে, এ ব্যাপারেও আমাদেরকে তথ্য জানাবেন। পান্না পেট্রোলিয়াম যেটা শহরের মধ্যে অবস্থিত, সকাল 10টা থেকে এখানে পেট্রোল এবং ডিজেল দেওয়া শুরু হয়। এখানে যখন সকাল থেকে পেট্রোল দেয় তখন এখানে সারিবদ্ধভাবে আসলে পেট্রোল এবং ডিজেল নিচ্ছিল, কিন্তু দিন যত গড়াচ্ছে এবং যত দুপুর হচ্ছে ততই আসলে বিশৃঙ্খলা বাড়ছে। কে আগে প্রথম দিকে যখন পেট্রোল নিচ্ছিল তখন এখানে সারিবদ্ধভাবে তখন সবাই পেট্রোল নিচ্ছিল, কিন্তু এখন দিন যত যাচ্ছে সেখানে কে কার আগে কে কতভাবে পেট্রোল নেবে সেটাই প্রতিযোগিতায় নেমেছে এবং এখানে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। মানে আমি বলবো যে এখানে আইনশৃঙ্খলা বাহিনী যারা নিয়োজিত আছেন তারাও এখানে হিমশিম খেয়ে যাচ্ছে যে কিভাবে মানে সারিবদ্ধভাবে এখানে কোন রকম সারিবদ্ধ বা কোন রকম করার চেষ্টা তারা তাদের ব্যর্থ হচ্ছে বলে আমি মনে করতেছি। আর গতকাল যে হত্যাকাণ্ড হচ্ছিল, হত্যাকাণ্ডের সে নাহিদ ভাইয়া যিনি মারা গেছিলেন তার চাচা রবিউল ইসলাম তিনি বাদী হয়ে গতকাল বিকালে একটি হত্যা মামলা করেছেন এবং সেই মামলা যে আসামি সুজাত আলী, সে সুজাত আলী ইতিমধ্যে যশোরের বাগারপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং সে যে ট্রাক দিয়ে সে চাপা দিয়েছিল, সে চাপা ট্রাক সেটা সে সুজাত আলী বেনাপোল থেকে সেই ট্রাকটিকে পুলিশ বেনাপোল থানা পুলিশ করেছে। এখন আমরা এই মুহূর্তে বলতে পারি যে আসলে পেট্রোল যেটা দিচ্ছে সে নয়লে আজকে যে পাম্প আছে সেখানে 3000 কিলো পেট্রোল এবং 6000 ডিজেল দিচ্ছে, কিন্তু তারপরেও মানুষ স্বাভাবিক হতে পারছে না বা কেন হচ্ছে না এটা আসলে জানি না। কারণ এই পর্যন্ত আমার কাছে সর্বশেষ তথ্য ছিল। আজিল, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। নিশ্চয়ই এই সংকট খুব দ্রুতই কেটে যাবে। দর্শক, যুক্ত ছিলেন সহকর্মী আজিজুল ইসলাম। দর্শক, চলছে সংবাদ সংযোগ, সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।